সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। একটু ইন্ডেক্সের আপডেট দিব, সাথে আমাদের পোর্টফোলিও এই মুহূর্তে বাজার অনুযায়ী কিভাবে সাজাইতে পারি, মানে কোন কোন টাইপের স্টক এবং কোন কোন সেক্টর থেকে কয়টা কয়টা করে স্টক আমরা দিয়ে আমাদের পোর্টফোলিও সাজাইতে পারি, সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচ লিস্ট আমি দিব। আজকে 3টে স্টক নিয়ে আলোচনা করব। এরপরে আগে পরে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো নিয়েও একটু টুকটাক আপনাদের সাথে আলোচনা করব। বাট আপনাদের মেইন বিষয় থাকবে হচ্ছে আজকে পোর্টফোলিওটা আমরা কিভাবে এই মুহূর্তে আমাদের পোর্টফোলিওটাকে রিস্ট্রাকচার করতে পারি, অথবা পোর্টফোলিওতে কি টাইপের স্টক আমরা রাখতে পারি। তার আগে চলেন ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ইন্ডেক্স এইখানে টানাপতন হচ্ছিল, হওয়ার পরে এই জায়গাটাতে দেখেন একটা এমসি ক্যান্ডেল লেখা আছে। আমি একটা পোস্টের মাধ্যমে এই এমসি ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এই দিনে, যে লাস্টে যে কবে 19 মে এই দিনে যে ক্যান্ডেলটা হয়েছে, সেই ক্যান্ডেল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইন্ডেক্সের পতন আর এখন হচ্ছে না, ইন্ডেক্স ঠিকঠাক আছে, আপনাদের হাতের স্টকগুলা এই মুহূর্তে সেল করার দরকার নাই। তারপর থেকে দেখেন টানা 2 দিন উত্থান হয়েছে, গত দিনে তো 41 পয়েন্টের মতো উত্থান হয়েছে। এই যে যে জিনিসটা এমসি ক্যান্ডেল, এই এমসি ক্যান্ডেলটা আমরা অনেক সময় বুঝি না। দেখেন এই যে পোস্টটা একটু যদি আপনারা দেখেন, এই যে 19 মে 4টা 13-তে আমি আপলোড করেছিলাম এবং এইখানে বেশ কয়েকটি এমসি ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে এই পোস্টটা করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আসলে বাজারে কি হতে চলেছে। অনেকেই এই জায়গাটাতে প্যানিকড হয়ে গিয়েছিল যে স্টক রাখবো কি ছেড়ে দিব। তখন আপনাদেরকে একটু আশ্বস্ত করেছিলাম যে এইখানে সেল সিদ্ধান্ত আত্মঘাতী হইতে পারে। এই যে এমসি ক্যান্ডেল, এখন অনেকেই অনেকভাবে করে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলেন তখন, যে বাজার অনেকটাই পতন হইতে পারে। যাই হোক, যেটা গেছে গেছে, কিন্তু বাট এই টাইপের ক্যান্ডেল আমাদের বাজারে কাজ করে। এর আগে পরে যেই সব জায়গায় ক্যান্ডেল ছিল, তারপরে কিন্তু বাজার ঘুরে গেছে। এখন অনেকেই আমি দেখি আর হাসি, যে এখন এইভাবে করে অনেকেই ট্রেন লাইন আঁকানোর চেষ্টা করতেছে, এই যে ট্রেন লাইন ব্রেকআউট দিছে, অমুক হয়েছে তমুক হয়েছে। ভাই, 2 দিন আগে যেখানে আপনার সিগন্যাল দিছে, সেই জায়গাটাতে 2 দিন পরে আমি সিগন্যাল পেয়ে কি করব? আপনি তো 2 দিন আগেই পজিশন নিতে পারতেন। বাট এখন ব্রেকআউট দিছে, এখন এসে বলছেন ব্রেকআউট হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। যাই হোক, যার যার অ্যানালাইসিস তার কাছে, আমি বলবো না কারো অ্যানালাইসিস খারাপ। আসলে বাজারের একটা সাইকোলজিক্যাল গেম, বাজার সাইকোলজি নিয়ে খেলে। তো আপনাদেরকে এই সাইকোলজি গেমটা বুঝতে হবে, না বুঝলে হবে না। ভাই, এই ট্রেন লাইন ফেল লাইন আমি কখনোই দেখি না। আমরা দেখবেন না যে কোনো চার্টের মধ্যে এই ট্রেন লাইন আমি আঁকছি। ভাই, আমার অ্যানালাইসিস ভিন্ন টাইপের। আমি জাস্ট মার্কেটের কি ধরনের প্যাটার্ন তৈরি হয় তারপরে সেটা সিদ্ধান্ত নেই। দেখেন, এই যে 3টে পজিটিভ ক্যান্ডেল, মানে পরপর 3টা, এই 3টে ক্যান্ডেলের পরে এখন যদি একটা রেড ক্যান্ডেল আসে, আপনি এই ক্যান্ডেল দেখে, ব্রেকআউট ক্যান্ডেল দেখে এন্ট্রি নিলেন, তারপরে তো আপনার একটু স্লো হইতে পারে এই স্টকটা, আপনি আর একটু নিচে কিনতে পারেন। বাট ব্রেকআউটের পরে এন্ট্রি খুবই রিস্কি হয়ে যায়। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এইটাও একটা এমসি ক্যান্ডেল ছিল, ম্যানিপুলেশন ক্যান্ডেল যেটাকে আমি বলি। তো এই এমসি ক্যান্ডেলের পরে 3টা, এই যে এইটা সহকারে এমসি ক্যান্ডেল সহকারে 3টা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, তারপরে কিন্তু একটু রেড দেখছেন। এই জায়গাটাতে দেখেন, এই যে পরপর 3টা, মানে এমসি ক্যান্ডেল সহকারে, তারপরে কিন্তু একটু রেড। এরকম হয়, এই যে এইখানেও দেখেন এইরকম হয়। এই বাজারে এই টাইপের জিনিস হয়। এখন যদি আপনি এই ব্রেকআউট দেখে এন্ট্রি নেন, মানে গত দিন যদি এন্ট্রি নিয়ে থাকেন, তারপরে তো বাজারে একটু চাপের মধ্যে থাকতে পারে। আমি বলছি না যে বাজারে এখান থেকে আবার আবার চাপের মধ্যে চলে আসবে বা নেগেটিভ হবে, এইটা না। আসলে আমাদের এন্ট্রি পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় থাকে বা কি দেখে আমরা বুঝতে পারি যে বাজারটা এখান থেকে ঘুরতে পারে, সেই বিষয়টাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম আপনাদের তো ওই দিন একটা পোস্টের মাধ্যমে। তো এরপরে দেখেন পরপর 2 দিন হচ্ছে আপনি গ্রিন ক্যান্ডেল পেয়েছেন। যাই হোক, এই ইন্ডেক্স নিয়ে আপনাদের আর ভাবনা চিন্তার কোনো কিছুই নাই। আপনারা এখন পার্টিকুলার সেক্টর এবং পার্টিকুলার স্টকের দিকে মনোযোগ দেন। ইন্ডেক্স আর দেখারই দরকার নেই এই মুহূর্তে। হ্যাঁ, ইন্ডেক্স আমাদের বাজার অনেকটাই ফ্যাক্ট করে, বাট এখন যেভাবে ভলিউম হচ্ছে এবং যেভাবে আমাদের বাজার একটু একটু করে আভাস দিচ্ছে, সেই অনুযায়ী আপাতত ইন্ডেক্স ঠিকঠাক আছে। হ্যাঁ, অনেকেই বলতে পারে ভাই, এই যে এইখানে ঘন্টার চারটে একটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা তো ফিল আপ করা নেই। ভাই, গ্যাপ ফিল আপ করার আগেই তো বাজারে যে গত 3 দিন উঠছে, এই যে এই জায়গাটাতে যে গ্যাপটা হয়েছে, অনেকেই ভাববে যে ভাই এই যে এই গ্যাপটা পূরণ করতে বাজারটাকে আসতেই হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আসে। আসলে এই গ্যাপটা কেন হয়েছিল সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি ইতিহাস ঘাটেন, গ্যাপটা কেন হয়েছিল? ওই যুদ্ধ বন্ধের খবরে এই গ্যাপটা হয়েছে। সো ওই টাইপের জিনিস, মানে কোনো নিউজের কারণে কোনো কিছু হইলে বা ফান্ডামেন্টাল চেঞ্জের কারণে কোনো কিছু হইলে সেটা টেকনিক্যাল দিয়ে বিশ্লেষণ করলে হবে না আপনাকে। আপনার যদি এটা নর্মাল ওয়েতে এই গ্যাপটা হইতো, তাহলে আপনি চিন্তা করতে পারতেন। বাট এটা তো নর্মাল ওয়েতে হয় নাই ভাই।
এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এই গ্যাপ ট্যাপ আমি কোনো কিছুই দেখি না ভাই, আমার অ্যানালাইসিস অন্যরকম, এক একজনের অ্যানালাইসিস এক একভাবে থাকতে পারে, বাট আমি যেভাবে বুঝি সেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যে এখানে দেখেন ভলিউমের উপর একটা মার্কও করে দিয়েছিলাম যে অল্প ভলিউম, দেখেন এই যে অল্প ভলিউম হওয়ার পর থেকেই কিন্তু বাজার পজিটিভ হচ্ছে। এটা বুঝতে হবে। অনেকেই অল্প ভলিউম দেখে অনেকেই বলছে যে বাজার আরো নিচে আসবে, অমুক হবে তমুক হবে। হ্যাঁ, বাজার নিচে আসবে, বাজার একবারে নিচে আসে না, আপনি রিটেসমেন্ট পাবেন, সেই রিটেসমেন্টের জায়গাটা ধরতে জানতে হবে। ধরতে না জানলে ভাই বাজারে কখনোই মানি মেক করতে পারবেন না। এইখানেই যদি মানুষ এইটা দেখে ভলিউম অনেক কম হয়েছে দেখে অনেকেই সেল করছে, আমি আমার সাথে শেয়ার করে তো আমি জানি অনেকেই প্যানিক হয়ে সেল করছে। যারা সেল করছে তারা গত 2 দিনে কিন্তু তাদের ওই স্টকটাই কিন্তু বাড়া শুরু করছে। তো এইভাবে করেই বাজার আমাদেরকে শাস্তি দেয়, বাজার আমাদেরকে ম্যানিপুলেশন করে। টোটালি বাজার একটা সাইকোলজিক্যাল গেম। এই সাইকোলজি গেমটা আপনি চার্টের মধ্যেই আইডেন্টিফাই করতে পারেন, সাথে আপনার যদি একটু মাথা রাখা হাঁটান তাহলে আপনি এই বিষয়টা সুন্দর মতো ধরতে পারেন। যাই হোক, ইন্ডেক্স নিয়ে আর বলার কিছু নাই। আমি আপনাদের সাথে এখন একটা প্ল্যান শেয়ার করব যে আমি এই মুহূর্তে কি টাইপের প্ল্যান করতেছি। আপনারা আমার প্ল্যানটা যদি শুনেন তাহলে আপনারাও আপনাদের পোর্টফোলিও ওইভাবে করে যদি মনে চায় আপনারা সাজাইতে পারেন। তো চলেন সেই প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, এই মুহূর্তে আমি ফোকাস করতেছি, আমি নিজে পার্সোনালি, আমি বলছি না আপনারা এটা হুবহু কপি করেন, জাস্ট আমার ফোকাস যেটা সেইটা এই 5টা সেক্টর আমি নিয়ে এসেছি। এই 5টা সেক্টর ঘুরে ফিরে আমাকে ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করছে বাজার, বা আমি ওইভাবে করে দেখতেছি। এখন আপনারা কিভাবে দেখছেন আমি জানি না। 1 নম্বরে আছে হচ্ছে লাইফ সেক্টর, 2 নম্বর টেক্সটাইল, 3 নম্বর লোপেড, 4 নম্বর আইটি, আর হচ্ছে একটা 50 মানে জেড ক্যাটাগরি। এই ঘুরে ফিরে এই 5টা সেক্টর থেকে একটা একটা করে স্টক আমি আমার পোর্টফোলিওতে রাখার চেষ্টা করি। আপনারা এখন একটা রাখবেন না 2টা রাখবেন না 3টা রাখবেন, এটা আপনাদের বিষয়। আমি ইন্স্যুরেন্স এখন বাদ দিয়ে দিচ্ছি, কারণ ইন্স্যুরেন্স হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট আছে, গত সপ্তাহে আমি সেটা নিয়ে আলোচনা করেছি, এবং লাইফ এবং ভার্সেস ইন্স্যুরেন্সের একটা চার্টও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো ওইটা আপাতত আমি এখন এই মুহূর্তে ট্রেড করছি না, কারণ এখন যে স্টকগুলো নিচের দিকে আছে সেই স্টকগুলোর দিকেই ফোকাস করছি। তাহলে এই 5টা সেক্টর থেকে 5টা স্টক যদি আপনি পোর্টফোলিওতে রাখেন, যেই দিন যে সেক্টরটা বাড়ে, বা 2 দিন লাইভ বাড়লো, 3 দিন তারপরের 3 দিন হচ্ছে টেক্সটাইল বাড়লো, তারপরে লো পেইড আসলো, তাহলে ঘুরে ফিরে কিন্তু আপনার টোটালি একটা রোলিং এর মধ্যে থাকলেন। আর যদি আপনি ফুল লোডেড ইন্স্যুরেন্সই দিয়ে রাখেন বা ফুল লোডেড লাইফই দিয়ে রাখেন, তাহলে আপনার পোর্টফোলিও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যদি লাইফ বা ইন্স্যুরেন্স কারেকশনে যায়। ইন দ্য মিন টাইমে যদি টেক্সটাইল লিডিংয়ে আসে বা লো পেইড যদি লিডিং আসে, তাহলে আপনি লো পেইডের ট্রেন্ডটা ধরতে পারবেন না, আপনি আইটি ট্রেন্ডটা ধরতে পারবেন না। সো এই জন্য আমি আমার পোর্টফোলিওকে ওইভাবে করেই ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করতেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ডাইভার্সিফিকেশন করতে পারেন। এখন বলতে পারেন ভাই তাহলে লাইভ থেকে কোনটা নেবেন? দেখেন, লাইভ থেকে এর আগে পরে আমি একটু আলোচনা করেছি। রূপালী লাইভ নিয়ে আমি একটা চার্ট শেয়ার করেছিলাম, তখন 84 টাকার ঘরে ছিল, এখন তো একটু 1.5 টাকা 2 টাকার মতো একটু দাম বেড়ে গেছে, বাট আপনারা চাইলে ওটা দেখতে পারেন না লাইভ থেকে। সো ওটা নিয়ে আর আলোচনা করলাম না। টেক্সটাইল থেকে আপনাদের সাথে এর আগে আলোচনা করেছিলাম সিমটেক্স নিয়ে, গত সপ্তাহে সিমটেক্স দিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটা টেক্সটাইলের ওয়াচ লিস্টের মধ্যে আছে, সেটা আমি দিব যখন ওইটা নিয়ে আলোচনা করবো। টেক্সটাইল সেক্টর থেকে যখন আমি ওয়াচ লিস্ট দিব তখন আপনারা টেক্সটাইল ওটা পেয়ে যাবেন। এরপরেও সিমটেক্সটা এখনও ভালো পজিশনে আছে, আপনারা চাইলে সিমটেক্সটা দেখতে পারেন। গত সপ্তাহে আলোচনা ছিল লো পেইডের মধ্যে গত সপ্তাহে আমি ইস্টার্ন লুপ আর হচ্ছে ইন্ডেক্সের গ্রুপ দুইটাই কিন্তু মোটামুটি ভালো করছে। ইস্টার্ন লুপ বেশি ভালো করছে, তারপরে থেকেই ইস্টার্ন লুপ টানা শুরু করছে, অলরেডি ইস্টার্ন লুপ বেড়ে গেছে। তো এখন যারা ওই ভিডিও দেখে আপনারা নেওয়ার চেষ্টা করেছেন তারা চাইলে এখন প্রফিট বুক করতে পারেন। এবং ইন্ডেক্স এগ্রোরও গতকালকে বেশ ভালো একটা মুভমেন্ট ছিল, মানে 4-5% মতো একটা গ্যাপ হয়েছে, তো এখন ওইটার একটু দাম বেড়ে গেছে। সো লো পেইডের বিকল্প হিসেবে আমি অন্য আরেকটা নিয়ে আসবো, আজকের ওয়াচ লিস্টের মধ্যে আছে। এরপরে চলান আইটি থেকে অলরেডি এডিএন নিয়ে আমি অনেকবার আপনাদেরকে আপডেট দিয়েছি। এডিএনটা 59-60 টাকার ঘরে নিতে পারলে সবচেয়ে ভালো হতো, এখন 61 টাকার ঘরে মেবি, তারপরেও এখন ভালো আছে। আপনারা চাইলে আইটি থেকে এডিএনটা মোটামুটি দেখতে পারেন। আর জেড ক্যাটাগরি নিয়ে আমি গত 2 দিন আগে বা 3 দিন আগে একটা পোস্ট করেছিলাম 5টা স্টক নিয়ে। 5টার মধ্যে আজকে একটা স্টক নিয়ে, স্পেসিফিক একটা স্টক নিয়ে আলোচনা করবো। আপনারা চাইলে 5টার মধ্যে থেকে যে কোনো একটা আপনারা পছন্দ করতে পারেন। ইন দ্য মিন টাইমে 5টার মধ্যে ওয়াইম্যাক্সটা ছিল, সেটা অলরেডি বেড়ে গেছে। সো এখন ওয়াইম্যাক্সের মধ্যে যাওয়ার দরকার নাই। ওই 4টার মধ্যে থেকে যে 4টা বাকি আছে, ওই 4টার মধ্যে থেকে একটা স্টক আমি আপনাদের জন্য আজকে ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। তাহলে আজকের পোর্টফোলিও কিভাবে প্ল্যান করবেন বা এই সপ্তাহে বা এই মাসে প্ল্যান করবেন, আমি যেভাবে প্ল্যান করতেছি, আপনারা যদি সেটা কপি করতে চান তাহলে এই বিষয়টা নিয়ে আপনারা চাইলে কত করতে পারেন, অথবা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে আসতে পারেন। তো আমি আপাতত এই 5টা সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ইন দ্য মিন টাইমে যদি অন্য কোনো সেক্টর চলে আসে তাহলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব, বাট এই মুহূর্তে যে সেক্টরগুলো একটু সেফ, যে স্টকগুলো একটু সেফ, আমি সেই স্টকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমি সেই স্টকগুলো কিনি। দেখেন ভাই,
একটা স্টক অলরেডি 50, 60, 70, 80, 100% বেড়ে গেছে, তারপরে ওই স্টক থেকে আপনি কতটা প্রফিট করতে পারেন? এই কারণেই আমাদের এই প্রবলেমগুলো হয়। এই যে সাপোর্ট দেখেন 52-53 টাকা লেভেলে গিয়েছে 22 টাকা লেভেল থেকে, এখন যদি সাপোর্টে যান, এই যে এখন সাপোর্ট কিন্তু ডাউট এন্ডে আছে। তারপরে হচ্ছে ভাই অ্যাপেক্স ট্যানারি, এই টাইপের স্টকগুলো অলরেডি অনেক দাম বেড়ে গেছে, এগুলোর পিছনে দৌড়াইলে এখন কি ভাই আপনি প্রফিট পাবেন? আপনাকে এখন চিন্তা করতে হবে যে নিচের দিকে কোন স্টকগুলো আছে। হ্যাঁ, অ্যাপেক্স ট্যানারি কিন্তু হচ্ছে আপনার লো পেইডের, বাট আরও অনেক লো পেইড আছে যেগুলো নিচের দিকে, সেগুলোর দিকে নজর দেন। লো পেইড যে একবার শেষ হয়ে গেছে বিষয়টা তা না। হ্যাঁ, আপনি ইন্স্যুরেন্সও দিতে পারেন, ইন্স্যুরেন্সের যে নিচের দিকে আছে, ইআইএল দেখেন নিচের দিকে। এখন যদি ভাই আপনি যে ইন্স্যুরেন্সটা অনেকটা দাম বেড়ে গেছে সেই স্টকের দিকে যদি দৌড়ান, তাহলে ভাই ওই স্টকটা পড়লে কিন্তু আপনার মাজা থাকবে না, কোমর থাকবে না। যে কারণে আমরা সবসময় পোর্টফোলিও গ্রোথ করতে পারি না, এই একটা কারণে অতি লোভে আমরা হাই ভ্যালুতে মানে একদম পিক পয়েন্টে যে স্টকগুলো কিনে বসি, যখন কমা ধরে তখন ওই স্টক নিয়ে বসেই থাকি। অথচ একটা স্টক নিচের দিকে আছে মানে একদম বটম রেঞ্জে, সেখানে 1 মাস 2 মাস আমরা ওয়েট করতে পারি না। অথচ আমরা কি করে একটা স্টকে আটকে যাওয়ার পরে মানে ফেসে যাওয়ার পরে বছরকে বছর আমাদের পোর্টফোলিওতে সেই স্টকটা থেকে যায় যে ভাই আমার কেনা দাম আসে না, আমি বিক্রি করবো না। কিন্তু অথচ যে স্টকটা একদম বটমে আছে সেই স্টকটা আমরা কিনতেই চাই না, ওইখানে হয়তো 15 দিন সময় লাগে বা 1 মাস সময় লাগে। এই যে অনেক স্টক, আমি এই যে রূপালী লাইফ নিয়ে একটা পোস্ট করেছিলাম, আপনারা জানেন রূপালী লাইফ একটু ওইখানে স্লো ছিল, তো অনেকে ওই পোস্টের নিচে এসে কমেন্টস করেছে ভাই রূপালী লাইফ তো নিচের দিকে টানে। ভাই এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে আসলে মানে বাজার থেকে মানি মেক করা যাবে। তো আপনাকে কখন কোন স্টকে থাকতে হবে, কোন সেক্টরে থাকতে হবে, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে ওয়াচ লিস্ট দেওয়ার কথা বলেছিলাম, তো চলেন আমি ওয়াচ লিস্ট দিচ্ছি। অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করছি যে কোনটা কোনটা থেকে আমি ওয়াচ লিস্ট দিব। তো এখন লাইভ থেকে তো বলেই দিয়েছি রূপালী লাইভের কথা। টেক্সটাইল থেকে আমি আপনাদেরকে সিমটেক্স দিয়েছিলাম। আরেকটা স্টকে আমি একটু আর জি টেক্সটাইল থেকে আমি আপনাদেরকে আরেকটা স্টকের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আর্গন। আর্গনটা দেখেন এইখান থেকে মানে কারেকশন হয়েছে 21 লেভেল থেকে, কারেকশন হইতে হইতে 16 লেভেল পর্যন্ত আসছে। আসার পরে এই জায়গাটাতে মোটামুটি একটা রেঞ্জ বাউন্স সে তৈরি করছে। রেঞ্জ বাউন্স তৈরি করার পরে কি হয়েছে একটু খেয়াল করে দেখেন, এই আর্গন যখন পরপর 2টা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিয়ে যখন পজিটিভ হয়, বাজার 6 লাফ হয়ে গেছে এই আর্গন নিয়ে। মানে এটা আরো বাড়বে, অমুক হবে তমুক হবে। হ্যাঁ, এটা আমার নজরে ছিল, ছিল না তা না, কিন্তু ছিল। বাট যেহেতু দেখতেছি যে দামটা বাড়তেছে, আমি বুঝে গেছি যে এই জায়গাটাতে সে রিটেস্টমেন্ট দিতে আসবে। এই যে এখন একটু স্লো হয়েছে, যারা এই ক্যান্ডেলে এই যে গ্রিন ক্যান্ডেলে যারা এন্ট্রি নিয়েছে তাদের তো অলরেডি স্টপ লস হিট, মানে এই গ্রিন ক্যান্ডেলের নিচে তাদের স্টপ লস থাকে, তো অলরেডি এই গ্রিন ক্যান্ডেলের নিচে কিন্তু সে ক্লোজ দিয়ে দিয়েছে, তার মানে স্টপ লস হিট। মানে আমরা বুঝতেই পারি না যে কোথায় কোন স্টকটাতে এন্ট্রি দিব। হ্যাঁ, আপনি যদি এই সব জায়গায় মানে এই 16 টাকার ঘরে যদি এন্ট্রি দেন, তাহলে আপনার জন্য বেটার, আপনি এখানে একটা প্রফিট করতে পারতেন ট্রেডিং এর জন্য। বাট আপনি যেহেতু পারেনই না, স্টকটা বেড়ে গেছে, তাহলে আপনি ওয়েট করেন। এই যে ওয়েট করার ফলে যারা ওয়েট করতে, মানে আমি এটা নিয়ে ওয়েট করছি, যেহেতু এ বেড়ে গেছে দাম, আমি এটার পিছনে আর ছুটি নেই যে ওর জন্য ওয়েট করি, না হলে বিকল্প স্টক দেখবো, আমার হাতে তো বিকল্প স্টক থাকেই। সো আপনারা এই আর্গনটা এখন মোটামুটি একটা ভালো পরিমাণ কারেকশন হয়ে গেছে এবং ভলিউমটাও ড্রাই। এই যে দেখেন এখানে যে ভলিউমটা হয়েছে, এই ভলিউমটা ড্রাই। এই যে এখানে পিক ভলিউম হয়েছিল, যে এই ভলিউম দেখে অনেকে ঝাঁপাইয়ে পড়ছিল এই ক্যান্ডেলে যে ভাই অনেক ভলিউম হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এই স্টকে নেওয়া যাবে। মানে সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় নাই তখন, এই আর্গন নিয়ে কথাবার্তা হয়েছে। বাট আমি চুপচাপ ছিলাম এবং আমার গ্রুপ মেম্বারদেরও এটা নিয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই। সো আপনারা চাইলে এই মুহূর্তে আর্গনটা একটা জায়গায় রিটেস্ট দিয়ে আসছে এবং ভলিউম ড্রাই হয়েছে, তো অবশ্যই ভলিউম ড্রাই হইতে হবে, ভলিউম কমে যেতে হবে। অনেকেই ভলিউম না হওয়া পর্যন্ত এন্ট্রি দেয় না। ভাই আমি যখন ভলিউম কমে যায় তখনই এন্ট্রি দিয়ে বসে থাকি, আবার যখন ভলিউমটা বাড়বে বেড়ে এটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, অথবা এই পর্যন্ত যাবে 21 টাকা বা 20 টাকার ঘরে যাবে, তখন বিক্রি করে দেবো। আপনারা চাইলে আপনাদের মতো করে এই আর্গনটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা একটা কথা মাথায় রাখেন, সেটা হচ্ছে এই স্টকটার স্টপ লস হচ্ছে 17 টাকা। 17 টাকার নিচে আসলে স্টকটা স্টপ লস নিয়ে নিতে হবে। আর যদি কেউ চায় যে স্টপ লস নিব না, আমি এই স্টকটা অনেক দিন ধরে কেনার চেষ্টা করব, তাহলে আপনারা পাটে পাটে কিনতে পারেন। বাট ইনিশিয়ালি যদি আপনি একবারই কিনতে চান, তাহলে স্টপ লস আপনাকে মেনটেন করতে হবে। তো এই স্টকটা কত দূর পর্যন্ত যেতে পারে আপাতত আমি বলে দিলাম যে মোটামুটি ধরেন 19-20 টাকার ঘরে একটা টার্গেট আপনারা রাখতে পারেন। 19-20 টাকার টার্গেট খারাপ নাকি? আমি মোটামুটি একটা স্টক থেকে 1 মাসের মধ্যে 10% পাইলেই আমি এটাতে হ্যাপি। এখন আপনারা যদি 100% চান বা 50% চাও, সেটা ভিন্ন বিষয়। সেটা করতে যে অনেকেরই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আসলে করা যায় না। মানে করা যায় যায় না তা না, কিন্তু কিন্তু ওইটা করতে গেলে অনেক ক্ষেত্রে আপনি
ঠিকঠাক মতো ওইখানে রিড করতে পারবেন না বা প্রেডিক্ট করতে পারবেন না। সো আমি যেহেতু অ্যানালাইসিসটা জানি, সেহেতু আমি এইটা বিক্রি করে দিয়ে অন্য একটা সুইচ করব, তো ওইখান থেকেও নেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই হচ্ছে আর্গনের অ্যানালাইসিস। এর পরের স্টকটা চলেন আমরা যাই, পরের হচ্ছে মুন্নু এজিএমএল। দেখেন, মুন্নু এগ্রো, মুন্নু এগ্রোটা হচ্ছে লো পেইড ক্যাটাগরির শেয়ার। গত সপ্তাহে আমি ইন্ডেক্স এগ্রো নিয়ে বলছি, এই সপ্তাহে আরেকটা দিচ্ছি লো পেইডের, আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সেটা হচ্ছে এইখানে, এই যে এখন স্টকটার প্রাইস আছে হচ্ছে 41 টাকা, মানে 348 টাকা। স্টকটা অনেক দিন ধরে কারেকশন হয়েছে। দেখেন এইখানে কোনো রকম বাই সিগন্যাল কোনো কিছু নাই ভাই, দেখেন কোনো গ্রিন ক্যান্ডেল নাই, কিচ্ছু নাই। কয়েকদিন ধরে স্টকটা পড়তেছে, কারেকশন হচ্ছে এবং ভলিউম ড্রাই হয়ে গেছে। ভাই বেছে বেছে আমি এই সব স্টকই চুজ করি, যে আর্গুনটা দেখি বেছে বেছে আমি এইগুলোই করি ভাই। অ্যানালিস্টই বলবে না যে এইখানে বাই সিগন্যাল আছে, ভাই আমি কিন্তু এখানে বাই সিগন্যাল পাচ্ছি। হ্যাঁ, স্টকটা আরেকটু নিচে আসতে পারে, বাট আসুক, আসলে কতটুকু আসবে, আসলে আরও বেশি করে কিনবো। তা আপনারা চাইলে এই মুন্নু এজিএমএলটা আপনারা নজরে রাখতে পারেন। দেখেন যে ইন্ডেক্স এগুলো নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম, তখন কিন্তু কোনো রকমের ওইখানে বাই সিগন্যাল ছিল না, যে এই টাইপের জিনিসপত্র ছিল, মানে একদম রেড ক্যান্ডেল, কোনো পজিটিভ ক্যান্ডেল, কোনো পজিটিভ ভলিউম কিচ্ছু ছিল না। বাট এই টাইপের স্টকে আমি সবসময় চুজ করি এবং নিচের দিকে। তো আপনারা চাইলে এই মুন্নুটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটার স্টপ লস হচ্ছে 326 টাকার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপনারা আপনাদের মতো করে স্টপ লসটা প্ল্যান করতে পারেন। আর টার্গেট কত রাখবেন? টার্গেট চাইলে এই যে এই সুইংয়ের হাই, মানে 400 টাকা প্লাসের মতো একটা টার্গেট রাখলেও রাখতে পারেন। ভাই আমি ওই রকম চাই না যে আমার স্টকটা ডাবল হবে, ট্রিপল হবে। ভাই আমার কথা হচ্ছে মাসে 10% আমার আসলেও একটা স্টক থেকে এনা। যাই হোক, পরের স্টকটা তো চলেন যাই আমরা একটু আলোচনা করি। পরের স্টকটা হচ্ছে জেড থেকে। ওই জেডের একটা লিস্ট দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে এ ও এলটা আছে, মানে অ্যাসোসিয়েট অক্সিজেন। এই অ্যাসোসিয়েট অক্সিজেনটা দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এইটা ছিল তার বটম, মানে 13 টাকার লেভেলে তার বটম, এখন 16 টাকার উপরে আছে। এখন বলবেন ভাই বটমে তো নাই, হ্যাঁ বটমে নাই, এটা আমি স্বীকার করি। এখানে একটা পিক দিয়েছিল, তারপরে কিন্তু বাজারে অনেক কিছু ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে এই একটা রেঞ্জ সে তৈরি করে ফেলেছে। এবং রেঞ্জ তৈরি করার পরে এখানে ভলিউমটা ড্রাই হয়েছিল, আবার একটু ভলিউম পিক দিতে, তারপরেও এখন পজিশন ভালো। আপনারা চাইলে আপনাদের মতো করে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। যারা জেড, অবশ্যই যারা জেড পছন্দ করেন, পচা শেয়ার ভাই, যারা জেড পছন্দ করেন না, তাহলে তাদের এই স্টকগুলোর দেওয়ার দরকার নেই। আর যারা জেড ট্রেড করতে অভ্যস্ত, তারা আপনারা এই অয়েলটা নজরে রাখতে পারেন। এই স্টকটার স্টপ লস কোথায় দিবেন? স্টপ লস হচ্ছে এই সুইং এর নিচে যদি আসে, তার মানে 15 টাকা 20 পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই স্টকটার স্টপ লস আমি, যদিও এই স্টকটার স্টপ লস আর বেশি প্রয়োজন হবে না, কারণ এর বটম রেঞ্জ ছিল হচ্ছে 13 টাকা, আরও 13 টাকার ঘরে যদি কখন আসে, সেকেন্ড টাইম আপনি এন্ট্রি কথা চিন্তা করতে পারেন। বাট আপনারা যারা ইনিশিয়ালি একটা মাত্র ট্রেড করবেন, মানে বারবার ট্রেড করার চাইতে একটা ট্রেড করবেন, তারা ইনিশিয়ালি হচ্ছে 15 টাকা 20 পয়সার নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপনারা এই স্টকটা থেকে বের হয়ে যাবেন। স্টকটা যদি যায়, টার্গেট কত রাখবেন? 19-20 টাকার ঘরে টার্গেট খারাপ নয়, যে এইখানে এই সুইং এর হাই যদি হয় যে 19 টাকা 20 টাকার ঘরে, টার্গেট খারাপ না। 19-20 টাকাও যদি যায় স্টকটা, এইখান থেকে একটু খেয়াল করে দেখেন, এখান থেকে এই পর্যন্ত গেলেও তারপরে 19-20%। ভাই এই বাজারে 19-20% অনেক কিছু। আমরা হচ্ছে বড় মুভ ধরতে চাই, তো বড় মাল ধরতে যায় অনেক সময় নিজের জালে কোনো মাছই থাকে না, হয় না? হয়েছে এই যে একটা স্ক্যানারি নিয়ে দেখেন, একটা স্ক্যানারি পড়তেছে, সাপোর্ট কিন্তু পড়তেছে। মাথায় রাখেন, 52-53-50 লেভেলে যারা সাপোর্ট কিনছে, তারা কি আদৌ বের হইতে পারবে কিনা আমি সন্দেহা। অ্যাপেক্স টেরারেরও একই অবস্থা। কয় টাকার শেয়ার? একটু একটু চিন্তা করে দেখেন, অ্যাপেক্স টেনারি বা অ্যাপেক্স স্টিমিং যেটা আছে, এইখান থেকে মানে 181 টাকার ঘর থেকে সে গিয়েছে হচ্ছে 435 টাকা। তারপরে এই যে পড়া ধরছে, অলরেডি 100 টাকা গন। 435 টাকার থেকে এখন হচ্ছে 339 টাকা, মানে 100 টাকা অলরেডি গন হয়ে গেছে। তো যারা এই পিক পয়েন্টে এই স্টকগুলা ধরছে, তাদের তো এখন কি অবস্থা, এখন কবে আবার রিটেস্ট দিয়ে আবার উপরে উঠবে, আদৌ উঠবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। তো আপনারা এইরকম পিক টাইমে কোনো স্টক ধরার চেষ্টা করেন না, যেগুলো বটমে আছে। লাগলে সময় লাগুক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই চলেন। এই অয়েলটা তো আপনাদেরকে ডিসকাশন করেই দিলাম। আর একটা স্টক দেখাই, সেটা নিয়ে যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা এই জিনিসটা ধরতে পারবেন। দেখেন এই যে ওয়াইম্যাক্স শেয়ারটা আমরা এন্ট্রি দিয়েছিলাম বেশ আগে, মানে 2 মাস হয়ে গেছে, মোটামুটি মার্চ মাসের শেষের দিকে, যেই সব লেভেলে, মানে 13 টাকা 30-40 লেভেলে এন্ট্রি দিয়ে বসে আছি। এই স্টকটা আমাকে কি ক্ষতি করছে? আমাকে লস দিছে? লস দেয় স্টকটা। এই যে এই ক্যান্ডেলে ভালো ভলিউম নিয়ে আপে গেছে, হ্যাঁ এখন আসতেছে, এটা হচ্ছে রিটেস্টমেন্ট।
এইটা আসতেছে রিটেস্টমেন্টে। যারা একটু ভালো ট্রেড করতে চান তারা রিটেস্টমেন্টে ঢুকলেও ঢুকতে পারেন, বাট আমি যেহেতু 13 টাকার ঘরে মানে এখানে বলা ছিল যে 13 টাকা 30-40 পয়সা করে নিয়ে নেওয়ার জন্য, এবং হচ্ছে যখন আরো নিচে আসবে আরো বেশি করে কিনবে, মানে এখানে 50% আরো নিচে, যে নিচে আসছিল 13 টাকার ঘরে আবার আসলো, মানে 13.50 থেকে 13-13 মধ্যে কেনার রেঞ্জ ছিল। এখন স্টকটা 1470। হ্যাঁ, স্টকটা একটু একটু রিটেস্ট দিচ্ছে, আবার উঠবে। তো এই স্টকটা আমি 2 মাস ধরে বসে আছি। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই 1 মাসে তো 10% ও দেয় নাই। হ্যাঁ ঠিক আছে, ও দেয় নাই, তাতে কি হয়েছে? ওকে এখন আমি 20% নেওয়ার চেষ্টা করবো। 20% ইজিলি পাওয়া যাবে যদি এই সুইং এর হাই পর্যন্ত যায়, যে এই মুভে 17 টাকা 70 পয়সা, আমি 17 টাকা 70 পয়সা যদি এই লেভেল থেকে ধরেন অ্যাভারেজে 13 টাকা করে কেনা এই পর্যন্ত যায়, তাহলেও এখানে 33%। ভাই আমরা কেন ওই বাকি শেয়ারে দৌড়াদৌড়ি করি? দেখেন স্টকটা কিন্তু আপনাকে লস দেয় নাই, বা আমাদেরকে লস দেয় না। স্টকটা একই জায়গায় অ্যাকুমুলেশন ফেজে আমরা কিনতে চাই না ভাই, কিনে আপনি বসে থাকেন। আমাদের সাইকোলজিটা কি হয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করলে বিষয়টা বুঝতে পারবো। দেখেন, আমাদের মনে হয় যে ইন্স্যুরেন্স বাড়তেছিল, মনে হয় যে এই ওয়াইম্যাক্স 3-এ বসে আসতো একটা চৈতি করে আসলো। অনেকেই কি করছে, এবং আমার গ্রুপ মেম্বাররাও অনেকেই এই কাজটা করছে, এরকম আপনারাও করেন, অনেক ক্ষেত্রে এরকম হয়। এই টাইপের ফ্লো শেয়ার বা অ্যাকুমুলেশন শেয়ার আপনি তো একটা জিনিস দেখে কিনছেন, কেনার পরে আপনি কি করলেন, ওই যে বাড়তেছে ইন্স্যুরেন্স বা ধরেন বাড়তেছে সাপোর্ট, এগুলা দেখে ওই স্টকটা বাড়তেছে, তাহলে আমি ওইটার মধ্যে ঢুক, এটা সেল করে দিয়ে ওইটাতে শেষ করছি। সবচেয়ে মজার বিষয় কি হয় জানেন, এই যে সেল করে দিয়ে ওইটাতে ঢুকলো, যখনই ঢুকে 2-1 দিন পরে দেখা যায় যে যেটা কিনছে নতুন ওইটা কারেকশন চলে আসতেছে, দাপ দাপ করে মারতেছে, আর এই যে যেটা বিক্রি করতে ওটা উপরে চলে যাচ্ছে। এটাই হয়, এই বাজার আমাদেরকে নিয়ে খেলে ভাই। এই খেলার মধ্যে আপনাকে পড়তে হবে না বা পড়া যাবে না, এটা সাইকোলজিক্যাল গেম। এটাই হবে, আপনাকে আপনাকে একদম পীড়া দিয়ে প্যানিক দিয়ে এখান থেকে বের করে দিবে। দেখেন, আমি সব মানে এর আগে পরেও আপনাদেরকে বলছি, একটা স্টক থেকে যদি আপনি 1 মাসে আহামরি রকেট সায়েন্স না, কিন্তু 1 মাসে যদি 10% প্রফিট করতে পারেন, তাহলে 12 মাসে আপনার 120%, আমি বাদই দিলাম 120%, আপনার স্টপ লস 4-5% রেখে টেকে কেটে সেটা অর্ধেক হলো 60%, 60%ও বাদ রাখলাম। আপনি যদি 50%ও আপনার পোর্টফোলিও গ্রোথ করতে পারেন, তাহলেই কিন্তু অনেক কিছু। 50% গ্রোথ ভাই, একবার চিন্তা করে দেখেন, বাজার একদিনের জন্য বাজার না, আপনাকে বাজার কিন্তু সারা জীবনই থাকতে হয়। আপনি বাজারে ঢুকছেন মানে আপনি সারা জীবনই আছেন, আপনি সারা জীবনের কথা চিন্তা করেন। আপনি এই বাজার থেকে নিজেও চাইলেও বেরোতে পারবেন না। এর আগে পর আমি বলছি তো যে শেয়ার ব্যবসায়ীরা হচ্ছে বিড়িখোরের মতন, প্রতিদিন বলে যে বাজারে থাকবো না, কিন্তু ঠিকই আবার চলে আসে, আবার একটু বাজার মুভমেন্ট দিলে করলে আবার ঠিকই কিন্তু সে শেয়ার কেনা ধরে। তাহলে ভাই আপনি যেহেতু এটা ছাড়তেই পারবেন না, আপনার সারা জীবনের এটা ব্যবসা, তাইলে ভাই আপনি কেন ওই পিক পয়েন্ট ওই স্টকগুলো কিনে 2-3 বছরের জন্য আটকে যাবেন? এই যে আপনাদেরকে এ অয়েলের মতো শেয়ার আমি বললাম, এই যে অরিয়ন ফার্মার কথা বলবো, অরিয়ন ফার্মার অনেকটা বটমে চলে আসছে, তো বটম দেখে দিতে আপনার একটু চেষ্টা করেন, একটু করলে ঠিক আছে সেগুলো ভাই আপনি ডাক্কাই যান। ওই যে অনেকেই আমাকে বলে, আমাকে মাস্টার ভাই এটা ডাক্কাই এখন কি প্ল্যানটা, ভাই ওর মধ্যে আমি কি প্ল্যান দেবো? আপনি তো কিনছেন টপে, টপে কিনে থাকলে ভাই আপনাকে কি প্ল্যান দিব, কিভাবে প্ল্যান দিব? আমি বুঝতেছি ওই স্টকটা আবার নতুন করে অ্যাকুমুলেশন হবে, দেন আপনার এই স্টক থেকে বেরোতে হবে। স্টকটা কারেকশনও শেষ হয় নাই, মানে ডাউন পিরিয়ডে আছে। এখন যদি বলি যে ভাই স্টকটা আপনি সেল করে দেন, তখন ভাই অনেক টাকা লস, কিভাবে চলছে? লসে আছে তো লস আরো বসে বসে আরো আরো লস দেখে। আপনি নিজেই একটু কল্পনা করে দেখেন তো, এই টাইপের মানে পারন্ত শেয়ারে বা উড়ন্ত শেয়ারে যে আপনি কতবার প্রফিট করছেন। হ্যাঁ, আপনি একটা দুইটা শেয়ারে প্রফিট পাইছেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আটকাই গেছে। ভাই আমি আটকাইতে চাই, আমার গ্রোথ কার্ভের রেগুলার আমি 50% হিসাব আপনাদেরকে একটা দিয়ে দিলাম। এই যে এই মাইম একটা আমাকে দুই মাস বসায় রাখছে, আমি 2 মাসে ওকে 20% ওর কাছ থেকে নিয়ে ছাড়বো। দেখেন আমি আপনাদেরকে বলে দিলাম, হয়তো বা সুইং ট্রেডিং করে হোক বা একবার টার্গেট হিট করে হোক, এভাবে করে ও দিবে আমাকে। বাট আমি যদি অন্য কোনো স্টকে যদি এখন আটকাই যাই, তাহলে আমাকে 2 বছর হবে ওই মানিটা ফ্রি করতে। যাই হোক, অনেকগুলো কথা বললাম আপনাদের সাথে, আজকের বিষয়ে আলোচনা করব না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।